ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম শামীম আহমেদ। ওনার বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছেই বলা যায়। ওনাদের সাথেও আমাদের কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটির সময়কাল খুব বেশি আগের নয়, এটি 2020 সালের দিকের ঘটনা। উনি একদিন ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বলে রাখা ভালো যে ওনার বাড়ির পাশেই একটা বড় রকমের কবরস্থান ছিল। এই কবরস্থানে পাশের যে গোষ্ঠী রয়েছে, ওই গোষ্ঠীবর্গের যে মানুষগুলো মারা যেত, ওই মানুষগুলো কবরস্থান ওখানে দেওয়া হতো এবং ওই কবরস্থানের পাশ দিয়েই অনেক মানুষের যাতায়াত হতো। তেমনইভাবে ওই শামীম ভাই একদিন ওনার বাড়ির পাশ ধরে ওই কবরস্থানের দিকে যাচ্ছিলেন। আর উনি বেকার হওয়া সত্ত্বে ওনার কোনো কাজকাম করে না, দোকানপাটই পড়ে থাকে। তো বরাবরের মতোই উনি ওখানে দোকানে ছিল। তো রাত 12টার পর তিনি বাড়িতে আসবেন বলে রওনা দেন। তো ওনাদের বাড়ির পাশে যে কবরস্থান ছিল, ওই কবরস্থানে নাকি অনেক মানুষের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো উনিও শুনেছেন এবং আমরাও শুনেছি। উনি হাঁটতে হাঁটতে যখন বাড়ির দিকে রওনা দেন, তখনই ওই কবরস্থানটা অতিক্রম করে উনি বাড়িতে আসবেন। এমতাবস্থায় উনি দেখতে পারেন রাত অন্ধকারের ভিতরে চাঁদের আলোটা যেন একটু ঘেবড়ে ঘেবড়ে আসছে এবং অতটুকু আলোতে তিনি পথ আর পথের মধ্যে কি আছে ওইটা তিনি দেখতে পারছেন। পূর্ণিমার পরের দিন এটা। তো আমরা দেখি যে পূর্ণিমার পরে কিন্তু চাঁদের আলোটা একদম কমে যায়, এরকম একটা সময় তিনি দেখতে পারেন যে কবরস্থানের পাশে একটা মুরগি এবং ওই মুরগির আশপাশে 10-12টা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, মনে হচ্ছে 2 দিন ধরে ফুটেছে এবং ওই বাচ্চাগুলো তার মাকে নিয়ে ঘোরাফেরা করছে। শামীম ভাই দেখতে পেরে তিনি বেশ অবাক হলেন এবং তিনি ছিলেন একটু লুবি টাইপের। উনি যেটা করলেন, ওই মুরগিগুলোকে দেখার পর ওগুলোকে ধরার চেষ্টা করলেন। মনে মনে ফোন দিয়ে আঁটলেন যে যদি মুরগিগুলোকে আমি ধরে নিয়ে বাড়ি যেতে পারি, তাহলে এগুলোকে বেশ টাকা বিক্রি করতে পারবো বা যে কোনো একটা কিছু করতে পারবো। আর যেহেতু রাত্রিবেলা এটা বেরিয়েছে, না জানি কার, হয়তো কেউ দেখবে না, যদিও কারো হতে পারে, কিন্তু বাড়িতে যায়নি এটা ভেবে তিনি এগুলোকে ধরার চেষ্টা করেন। তো ওনার মতলব ছিল খুব খারাপ, উনি খারাপ মতলব নিয়ে ওগুলোকে ধরার চেষ্টা করে। তো উনি যান, গিয়ে মুরগির বাচ্চা একটাকে তিনি ক্রমাগত ধরে ফেলেন এবং এক এক করে তিনি 2টা 3টা করে মুরগির বাচ্চা ধরছিলেন। উনি যখন মুরগির বাচ্চাগুলো ধরতে যাচ্ছেন, তখনই দেখতে পারেন যে মুরগির মা যেটা রয়েছে, ওইটা কিন্তু কোনো রকমের উস্কানি বা ফুসকানি করছে না যে ওনাকে ঠুকর দিবে, তারপর উল্টাপাল্টা কাজকর্ম করবে, এটা কিন্তু করেনি। উনি একটা একটা করে সবগুলো মুরগির বাচ্চা ধরে ফেললেন। ওনার মতে মুরগির বাচ্চা ধরেছিলেন 12টা। যখন তিনি ওনার লুঙ্গির যে একটা বাঁধন রয়েছে, তারপর লুঙ্গিতে এই হিন্দুদের মতো আর কি ধুতি পরে, ধুতির মতো আর কি বানিয়ে তারপর বাচ্চাগুলোকে রাখে এবং পরবর্তীতে ওই বড় মুরগিটাকে তিনি ধরার চেষ্টা করেন। কিন্তু ওই বড় মুরগিটা ধরার সময় ওনার সঙ্গে যা যা ঘটে, উনি তখন এটার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। উনি যখনই বড় মুরগিটাকে একটা খাবলা দেন, তখনই দেখতে পারেন যে মুরগিটা এখানে উদাও ওনার পিছনে চলে গিয়েছে। পিছন দিকে যখন খাবলা দেন, তখন পিছনে উদাও সাইডে চলে গিয়েছে। উনি বুঝতে পারছেন হয়তো এটা লাফ দিয়ে চলে যাচ্ছে বা অন্য কিছুভাবে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। উনি তখনও ওনার মাথায় এই সেন্সটুকু আসেনি যে এখানে খারাপ কিছু হতে পারে। উনি তখন মুরগিগুলোকে ক্রমাগত ধরতে চাইছেন এবং ধরতে পারছেন না। কিন্তু ওনার ধুতির মতো লুঙ্গির আকৃতিটাতে কয়েকটা মুরগির বাচ্চা ওখানে উনি ধরেছেন এবং উনি এটা অনুভব করছেন। তো উনি বড় মুরগিটাকে ধরতে পারেন না। উনি ভাবলেন যে এটাকে হয়তো ধরতে পারবো না, তো এখান থেকে চলে যাই, মুরগির বাচ্চাগুলো হলেই হবে। এই ভেবে তিনি এখান থেকে যে কবরস্থান ছিল 4-5টা, ওখান থেকে উঠে তিনি বাড়ির দিকে আবার রওনা দেন। তখনই তিনি হঠাৎ শুনতে পান পিছন থেকে কেউ একজন কান্না করছে। কান্নার শব্দ পেয়ে তিনি নিঃসন্দেহে ওখানে যাওয়ার চেষ্টা করেন। আবার গিয়ে দেখতে পারেন যে উনি এতক্ষণ যে মুরগিটাকে ধাওয়া করেছিলেন, যে মুরগিটাকে ধরার জন্য এত চেষ্টা করেছেন, এই মুরগিটার এই অর্ধেক অংশ মানুষের মতো পা রয়েছে এবং অর্ধেক অংশ মুরগির মতো মুখ। দেখতে পেরে বেশ ভয়ে তিনি কাতর হয়ে পড়েন এবং পিছন ঘুরে দৌড় দেওয়ার চেষ্টা করেন। তখনই ওই মুরগির একটা হাতের বাঁধন এসে ওনার গলায় চেপে ধরে। উনি তখন কোনো মতেই প্রস্তুত ছিলেন না ওই রকম একটা ভয়ানক অবস্থার সম্মুখীন হতে। ওনার গায়ে দাগ হয়ে গিয়েছে।
তো উনি জুড়াজুড়ি করে ওখান থেকে ছুটেন এবং ছুটে তিনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাই দেখতে পারে যে ওনার ঘাড়ে এরকম দাগ হয়ে আছে এবং ওই দাগগুলো একদম কালো বর্ণের হয়ে আছে, 5টা আঙ্গুলের দাগ। তারপর ওনার সারা শরীরে কিছু একটা খামচে দিয়েছে, এরকম একটা অবস্থা ওনাকে দেখা যাচ্ছে। এটা আমরাও গিয়ে দেখেছি ওনাকে। তো এই বিষয়টা ঘটার পর ওনার মা যেটা করলেন, একটা কবিরাজ এনে ওনাকে ঝাড়ফুঁক করালেন এবং কিছু ওষুধ পানি ওনাকে দিলেন। তারপর ক্রমাগত 1 দিন 2 দিন যায়, উনি সুস্থ হয়ে ওঠেন। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি, শুনতে তখন বুঝতে পারবেন। তো এভাবে কিন্তু 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহ পর ওনাদের বাড়িতে একজন মানুষ মারা যান। ওনাদের একজন দাদি ছিলেন, ওই দাদির মৃত্যু হয় ওই 1 সপ্তাহ পর। তখন ওই দাদিকে ওই কবরস্থান দিবেন বলে সবাই সিদ্ধান্ত নেন এবং এখানে জায়গা একটু কিনে তারপর দিতে হবে। ওনাদের আবার বাড়ির যে জমিটুকু ছিল ওইটুকু ছিল, তারপর যে একটা কবরস্থান দেওয়ার মতো কোনো জায়গা জমি এটা ছিল না। কেউ মারা গেলে জায়গা জমি কিনে তারপর ওখানে কবরস্থান দিত আর কি। তো ওনার দাদির বেলাও তাই করা হয়, ওনার দাদিকে কবর দেওয়া হয় একটু জায়গা কিনে ওখানে। তো ওনার দাদি মারা গেছিলেন দুপুরের দিকে। তারপর দুপুরের মারা যাওয়ার পর সন্ধ্যার সময় জানাজা হয় এবং সন্ধ্যার পর ওনার দাদিকে কবর দেওয়া হবে, এরকম একটা অবস্থানে গিয়েছিল। আমরাও গিয়েছিলাম। তো পরবর্তীতে এক এক করে সবাই ওখান থেকে চলে আসে, রাত গভীর হতে থাকে। হঠাৎ নাকি শামীম ভাইয়ের মনে হলো যে ওনার দাদির কবরের কাছে কিছু একটা ফেলে রেখে চলে এসেছেন শামীম ভাই। তখন শামীম ভাইয়ের বাবাকে বললেন। তিনি বললেন যে এখন যেতে হবে না, সকালে যেও। কিন্তু ওদিন রাত্রিবেলা তো কারো ঘুম নেই। ওনাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন মেহমান এসেছেন, তাদের সঙ্গে সবাই আলাপ আলোচনা করছেন ওনার দাদিকে নিয়ে। তারপর যেটা হয় আর কি, মানুষ মারা গেলে ওনাকে নিয়ে আলোচনা এটা হচ্ছিল। তো শামীম ভাই চিন্তা করলেন কেউ যখন ঘুমাচ্ছে না, তো আমি যাই কবরস্থানে গিয়ে লাইটটা নিয়ে দেখি, খুঁজে আসি, যদি পাই তাহলে তো ভালো। তখন রাত 2টা বাজে। উনি এনার ঘর থেকে একটা বাটন ফোন অন করে লাইটটা তিনি কবরস্থানের দিকে রওনা দেন। আস্তে আস্তে করে তিনি হাঁটা শুরু করেন ওই কবরস্থানের নিকট। তখন হাঁটতে হাঁটতে ওনার মনে হচ্ছে ওই দিনের কথাগুলো, ওনার সঙ্গে যে খারাপ ঘটনাগুলো ঘটেছে। এরপর থেকে কিন্তু রাত্রিবেলা ওই কবরস্থানের পাশ দিয়ে উনি কোনোদিন যাননি। তো আজকে উনি যাচ্ছেন, উনি ভয় পাচ্ছেন মনে মনে, না জানি আজকে কী হয়। মনে মনে তিনি সাহস জমিয়ে নিয়ে তিনি হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে ওনার বাড়ি থেকে অনেকটা দূরে ছিল কবরস্থান, এটা 2.5 কি 3 মিনিট সময় লাগে হেঁটে গেলে। তো উনি ওখানে যান। ওখানে আবার কারো বসতি বা কোনো ঘর বাড়ি নেই, ওদিকে শুধু মানুষের রাস্তার মতো একটা যাতায়াত, এটা একটা মাটির রাস্তা। তো উনি কবরস্থানে চলে যান। এক পর্যায়ে গিয়ে তিনি ওনার ওই জিনিসটা খোঁজার চেষ্টা করেন। ওনার মুখ থেকে পরবর্তীতে শোনা গিয়েছিল যে ওনার হাতে থাকা একটা গড়ি নাকি ওখানে পড়ে গিয়েছিল, গড়িটা বেশ দামি ছিল। ওই গড়িটা তিনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। হঠাৎ তিনি দেখতে পারেন যে ওই মুরগির বাচ্চাগুলো আবারও এখানে উদয় হয়েছে। তো এই মুরগির বাচ্চাগুলো এবারের যে এটা অবস্থানটা, এটা দেখে তিনি আর ধরতে চাইলেন না। ভাবলেন যে ওই দিন রাত্রিবেলা ওই মুরগিগুলো ধরার ফলেই কিন্তু আমার এরকম ঘটনা ঘটেছে। আজকে এরকম মুরগি ধরে আমি আমার এরকম ক্ষতি করতে চাই না। তো তিনি পরক্ষণেই দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো ক্রমাগত বেরিয়েই চলেছে। প্রথমে তিনি আনুমানিক দেখতে পেরেছেন 10-12টা হবে, তারপর দেখতে পারেন 18টা, 20টা, 30টা, এরকমভাবে বেরিয়ে চলেছে একটা মুরগির ভিতরে। উনি দেখতে পেরে বেশ কৌতূহল অবস্থায় ওদের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। ক্রমাগত তিনি দেখতে পারেন যে ওই মুরগির নাকি চোখ থেকে কীরকম আগুনের মতো লাল বর্ণের লুক্কা জ্বলছে। উনি এটা দেখতে পেরে বেশ অবাক হন এবং ওই মুরগিটাকে দেখার পরেই ওনার ওই দিনের রাতের মুরগিটার কথা মনে পড়ে গিয়েছে এবং ওই দিন রাত্রিবেলা যে মুরগিগুলো তিনি রেখেছেন ওনার ওনার যে লুঙ্গির যে ভাদনে, ওইটা তো জোড়াজুড়ি করার সময় পড়ে গিয়েছিল সবগুলো মুরগির বাচ্চা। তো ওনার মনে আরও একবার স্বাদ জন্মে। ওনার বলতে গেলে এক কথায় ওনার সাহস ছিল বটে অনেক। তো উনি ওই মুরগিগুলোকে আবারও ধাওয়া করেন ধরার জন্য। এক এক করে তিনি 8-10টা মুরগির বাচ্চা ধরে ওনার হাতে ওই লুঙ্গিটার বাঁধনে আবার রেখে দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাই জিজ্ঞেস করে, কিরে তুই তো হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে আমাদের খুলে বল। তখন শামীম ভাই বলেন
যে আমি ওখানে গিয়েছিলাম এবং গড়িটা পাইনি। তো ওখানে আজকেও দেখতে পেরেছি কয়েকটা মুরগির বাচ্চা। আজকে তোমাদেরকে দেখানোর জন্য মুরগির বাচ্চাগুলো আমি ধরে নিয়ে আসলাম, দেখো। এই বলে যখনই তিনি লুঙ্গির বাঁধটুকু খুলে দিলেন, তখনই তো সবাই দেখতে পারে যে মাটির যে চাক্কা, যেমন মুরগির বাচ্চার মতো ছোট ছোট চাকাগুলো, ওই মাটির চাক্কা তিনি ওনার লুঙ্গির বাঁধনে করে নিয়ে এসেছেন। এটা সবাই দেখতে পাচ্ছেন। এমনকি উনিও দেখতে পাচ্ছেন তখন যে ওই মুরগির বাচ্চাগুলো আর মুরগির বাচ্চা নেই, ওগুলো মাটির চাক্কা হয়ে গিয়েছে। শামীম ভাই দেখতে পেরে বেশ অবাক হয়ে সবার দিকে তাকাচ্ছে এবং ওনার মুখ দিয়ে কোনো রকমের কথা বের হচ্ছে না, ওনার বাসাটুকু বন্ধ হয়ে যাচ্ছে। তখন সবাই জিজ্ঞেস করে, কিরে, তুই না মুরগির বাচ্চা ধরে এনেছিস, এগুলো তো মাটির চাক্কা, এগুলো কেন এনেছিস? তখন শামীম ভাই বলে যে না না, এটা তো হতে পারে না, আমি মুরগির বাচ্চাই ধরেছিলাম, আর এগুলো হতে পারে না যে মাটির চাক্কা আমি নিয়ে এসেছি। আমি মুরগির বাচ্চা ধরেছি এবং এগুলি আমার লুঙ্গির ভিতরে পড়েছি। তখন ওনার পরিবারের লোকজনের আর বুঝতে বাকি থাকে না যে এর সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটছে। তখন ওনার বাবা যেটা বলেন, ওনাকে বলেন যে তুই আর কোনো দিন এই কবরস্থানের পাশে যাওয়ার চেষ্টা করবি না এবং ওই কবরস্থানের পাশ দিয়েও যাওয়ার চেষ্টা করবি না। রাত্রিবেলা দূরে থাক, দিনের বেলাও তুই যাবি না। তখন শামীম ভাই বললেন যে আমার যে গড়িটা হারিয়েছে এটা আমি কোথায় পাবো? তখনই ক্রমাগত শামীম ভাই অজ্ঞান হয়ে পড়েন, উনি সেন্সলেস হয়ে পড়েন। এটা দেখে সবাই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে ওনার শরীরে গিয়ে চেক করেন, পালস চেক করেন, দেখেন যে সব ঠিক আছে। ওনাকে হাসপাতাল নিয়ে যান। ওই দিন হাসপাতাল নিয়ে যাওয়ার পরপরই ডাক্তার দেখতে পারেন যে ওনার প্রেশার একদম লো হয়ে গিয়েছে এবং ওনার শরীরে প্রচণ্ড পরিমাণ জ্বর উঠেছে এবং টাইফয়েড হয়ে গিয়েছে। দেখতে পেরে ডাক্তার সরাসরি এসে ওনার বাবাকে বললেন যে আপনার ছেলে টাইফয়েড হয়ে গিয়েছে, চিকিৎসার দরকার। তো 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে চিকিৎসা করানো হয়। ওনাকে চিকিৎসার পরবর্তীতে ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে নিয়ে আসেন সবাই। হয়তো কিছুদিন আগে ওনার দাদি মারা গিয়েছেন, এর জন্য সবার মনটা একটু শোকা হতো। এখন আবার ওনার ছেলের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, মানে শামীম ভাইয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটছে। এটার কারণে কিন্তু সবারই একটু মনটা অন্যরকম হয়ে আছে। ওনার পরিবারের লোকজন সবাই ভয়ে আতঙ্কিত এবং ওনার বাবা ভাবলেন যে ভালো কবিরাজ এনে ওনার ছেলেকে একটু আটকে দিবে, বাঁধন দিবে, তারপর ওনার ছেলেকে তাবিজ কবজ করবেন আর পরিবারে কোনো কিছু করা লাগলে করবেন। এইটা ভেবে তিনি একজন ভালো কবিরাজ আনলেন এবং কবিরাজের সাহায্যে উনি ওনার পরিবারের লোকজন সকলকে আবদ্ধ করলেন তাবিজের মাধ্যমে। তাবিজ কবজের মাধ্যমে আবদ্ধ করার পর কবিরাজ অনেক কিছু নিয়মাবলী এবং নির্দেশনা দিয়েছিলেন, ওইটার অনুযায়ী চলতে হবে। তো সবাই মানলেন। এর মধ্যে একটি নিয়মাবলী যেটা রয়েছে, এটা আপনাদের মাঝে আমি বলতে চাইব। এই নিয়মাবলীটি ছিল যে রাত্রিবেলা কেউ কবরস্থানের পাশ দিয়ে ঘোরাফেরা না করা। তো এই নিয়মাবলীটা লঙ্ঘন করে একমাত্র শামীম ভাই। মাসখানিক চলে যাওয়ার পর শামীম ভাই একদিন ওই দোকানে আবারও গিয়ে আড্ডা দেন। আড্ডা দেওয়ার পরবর্তীতে শামীম ভাই রাত অনেকটা হয়ে গিয়েছিল, ওনার খেয়াল নেই। হঠাৎ তিনি দোকানদার ভাইকে জিজ্ঞেস করে শুনেন যে রাত 1টা বেজে গিয়েছে। শুনে খুব ভয় পেয়ে ওনার পাশে থাকা একজন মুরব্বী লোককে বললেন যে চাচা, আপনি কি আমাকে আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসবেন? মুরব্বী চাচা বলেন যে তোমার বাড়ি তো ওই দিকে, আমি তো যাব ওই দিকে। তো শামীম ভাই আবারও জিজ্ঞেস করলেন যে চাচা, আমাকে একটু এগিয়ে দিয়ে আসলে ভালো হয়। আমাদের পরিবারে একজন কবিরাজ বলে গিয়েছেন যে আমি যাতে কবরের আশপাশে যাতে না ঘুরি। তখন ওই চাচা শামীম ভাইয়ের কথা শুনে একটু অট্টহাসি বললেন যে এসব কবিরাজ আর বাঁধ, তারপর ভয় আজকাল কি আছে নাকি? পাগল তুমি নাকি? যাও যাও, বাড়ি যাও, কোনো সমস্যা হবে না। এই বলে ওই চাচা শামীম ভাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন দোকান থেকে। শামীম ভাই তখন খুব ভয় নিয়ে তিনি হাঁটছেন। উনি তখন এরকম বিষয় যে কবরস্থানের পাশে মুরগি থাকবে, ওনার ভিতর থেকে অনেক ভয়গুলো ওনার চলে গিয়েছিল। উনি মনে মনে ভাবছেন যে এরকম আর লোভ আর কোনো রকমের যে বড় হওয়া যাবে, এটা করা যাবে, ওইটা করা যাবে, ওইটা তিনি বাদ দিয়েছেন মন থেকে। তো উনি যেতে যেতে যখন ওই কবরস্থানের পাশ দিয়ে আবার হেঁটে যান, তখনই দেখতে পারেন যে কবরস্থানের ডান পাশে যেদিকে একটা ক্ষেত বয়ে গিয়েছে, ওই ক্ষেতের মধ্যে কিছু একটা আলো ঝলমল করছে। তিনি ওই আলোটা দেখার জন্য ক্রমাগত ওদিকে হাঁটা শুরু করেন। উনি ওই জলখা আলোটাকে দেখে ওনার বুঝতে বাকি ছিল না যে ওই দিনের রাতের মুরগিটা অর্ধ মানুষরূপী মূর্তি এবং মানুষ এইটা এখানে বসে আছে। উনি দেখতে পেরেই ওখান থেকে চলে আসার চেষ্টা করেন।
হঠাৎ তিনি ওখানে হোঁচট খেয়ে পড়ে যান। হোঁচট খেয়ে পড়ার সাথে সাথেই তিনি উপর দিকে চেয়ে লক্ষ্য করেন যে ওনার উপরে খুব খারাপ একটা অবস্থান সৃষ্টি হয়ে গিয়েছে। উনি দেখতে পারেন ওনার উপরে যে গাছগুলো ছিল কবরস্থানের, ওই গাছগুলোর মধ্যে লাল বর্ণের পিশাচ লটকে আছে, ছায়ামূর্তির মতো লাল লাল বর্ণের। এগুলোর মধ্যে আবার শরীর থেকে কেমন আগুনের মতো ঝলকা জ্বলছে এবং কীরকম পানি নির্গত হচ্ছে ওদের শরীর থেকে। দেখতে পেরে শামীম ভাই খুব ভয়ে ওখানে একদম অবস্থা নাজেহাল হয়ে পড়ে। উনি তখন এখান থেকে উঠে দৌড় দেওয়ারও চেষ্টা করেন, কিন্তু ওনার শরীরের সবটুকু শক্তি তিনি হারিয়ে ফেলেছেন। ওনার শক্তিটা এমনভাবে হারিয়েছেন, উনি এখান থেকে যে উঠে দৌড় দিবেন এরকম শক্তি তিনি পাচ্ছেন না। তখন তিনি ভয় পেতে পেতে ওখানে সেন্সলেস হয়ে পড়েন। রাত্রিবেলা সবাই খুঁজতে খুঁজতে ওনাকে পাচ্ছেন না। শামীম ভাইকে খুঁজতে না পেয়ে শামীম ভাই বাবা খুব মুশকিলে পড়েছেন এবং ওনার মাথায় বারবার একই চিন্তা আসছে যে কবিরাজ না করেছে রাত্রিবেলা কেউ বাড়ির বাইরে কেউ না থাকুক, না করুক যদি কোনো ক্ষতি হয়ে পড়ে। এটা ভেবে শামীম ভাইয়ের বাবা খুব ভেঙে পড়েন এবং সবাইকে নিয়ে কান্নাকাটি শুরু করে দেন। শামীম ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ শামীম ভাইয়ের যে একটা ভাই ছিল ছোটো, তার বয়স ছিল 12 বছর, তার হঠাৎ মনে হলো যে ভাইয়া তো ওই দোকানে, মানে সামিরুদ্দিন চাচার দোকানে, ওখানে তিনি চা খান এবং ওখানে আড্ডা মারেন, চলো ওখানে গিয়ে দেখে আসি। তখন শামীম ভাইয়ের বাবা বললেন যে না রে, ওখানে তো থাকবে না, এ মনে হয় অন্য কোথাও গিয়েছে, না হলে তো এখানে থাকলে তো আসার কথা, এখনও আসছে না। ছোটো বাচ্চাটা জোর করে তো বাবাকে নিয়ে বাইর হয় ঘর থেকে বাইর হয়ে দেখতে পারে যে কবরস্থানের দিকে কীরকম আলো ঝলমল করছে। তখনই শামীম ভাইয়ের বাবার মনে খেয়াল হলো যে আমাদের কবরস্থানের পাশ দিয়ে রাত্রিবেলা যাওয়া বারণ, তো আমরা কবরস্থানের পাশে যাব না। তো এটাই ছিল শামীম ভাইয়ের বাবার খুব বড় বোকামি। উনি তখন ওই কবরস্থানের পাশ দিয়ে যান না। উনি ভাবলেন যে ও পাশ দিয়ে যাবেন এবং গিয়ে দেখে আসবেন যে ওদিকে কী আছে, আর এদিকে যাওয়ার দরকার নেই, যেহেতু এদিকে কবরস্থান। উনি তখন যান ওদিকে, গিয়ে দোকানপাট সব কিছু খুঁজে আসেন, দেখেন যে সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। রাত অনেকটা হয়েছে, 3টা বাজে, দোকানপাট তো বন্ধ করবেই। দোকান বন্ধ করেছে। ওনার যে বন্ধু ছিল, শামীম ভাইয়ের বন্ধু ছিল, এদের বাড়িতে ডাকাডাকি করেছে রাত্রিবেলা। তো রাত্রিবেলা ডাকাডাকির পর যখন মানুষজন এসে জিজ্ঞেস করে কি হয়েছে, বলে শামীম ভাইকে পাওয়া যাচ্ছে না, সবাই খুব আতঙ্কিত হয় এবং সবাই খুব ভয় পায়। তখনই শামীম ভাইয়ের আরেক বন্ধু ওনার বাবার সঙ্গে রওনা দেন এবং ওই কবরস্থানের পাশে শামীম ভাইয়ের বন্ধুটা, তিনি আলো ঝলমল করতে দেখে তিনি বললেন যে দেখুন তো কবরস্থানের পাশে কীরকম আলো জ্বলছে, চলুন দেখে আসি। শামীম ভাইয়ের বাবা বলে যে না, আমি এখন যাব না, আমাদের যাওয়া নিষেধ আছে। বাবা তুমি কি যেতে পারবে? তখন বন্ধুটা বলে যে আমার তো ভয় করছে, কি করব। তখন শামীম ভাইয়ের বাবা বললেন যে আমরা এখানে দাঁড়াই, তুমি গিয়ে দেখে আসো কবরস্থানের পাশে কি, আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আমাদেরকে ডাক দিও। তখন ওই শামীম ভাইয়ের বন্ধু তিনি হেঁটে যান ওই কবরস্থানের নিকট। আস্তে আস্তে করে হেঁটে গিয়ে যখন দেখতে পারেন ওই কবরস্থানের উপরের যে পাশের গাছগুলো ছিল, ওই গাছগুলো থেকে লাল বর্ণের ছায়ামূর্তির মতো পিশাচগুলো ঝুলে আছে। দেখতে পেরে বেশ অবাক হয়ে একটা চিৎকার দেন। এরই পারিপার্শ্বিকতায় যখন নিচের দিকে তিনি তাকান, দেখতে পারেন যে ওনার বন্ধু শামীম ওখানে পড়ে আছেন। তখন ওখান থেকে তিনি এক চিৎকার দিয়ে চাচাকে বলেন যে আপনার ছেলে এখানে পড়ে আছে, তাড়াতাড়ি তাকে নিয়ে যান এসে। তখনই শামীমের বাবা ওখান থেকে দৌড় দিয়ে চলে আসেন। তখন কোনো রকমের বাধা, কোনো রকমের কবিরাজের কথা তিনি না মেনেই ওখানে চলে যান এবং গিয়ে ওনার ছেলেকে কাঁদে নেন। দেখতে পারেন সারা শরীর থেকে রক্ত বইছে এবং উপরে থাকা যে ছায়ামূর্তিগুলো ছিল ওগুলো উধাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এবং এখানে খুব বাজে রকমের আওয়াজ শব্দ হচ্ছে। শামীমের বাবা এখানে খুব ভয়ানক অবস্থার পরিস্থিতি দেখে ওনার ছেলেকে বললেন যে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, এবং শামীম ভাইয়ের বন্ধু এবং শামীম ভাইয়ের বাবা দুজন মিলে শামীম ভাইকে বাড়িতে নিয়ে আসেন। পরদিন 2-3 মাস যাবৎ শামীম ভাই বিছানায় পড়েছিল, তিনি উঠতে পারছিলেন না। ওনার টাইফয়েড জ্বরটা আবারও দেখা দিয়েছিল এবং ওইটার চিকিৎসাধীন অবস্থায় ওনার অনেকটা ক্ষতি হয়েছিল। উনি অনেকটা শুকিয়ে গিয়েছেন এবং স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে গিয়েছেন। তো এই ঘটনার পরেতে কিন্তু এই কবরস্থানের পাশ দিয়ে এদের পরিবারের মানুষজন আসা যাওয়া করে না। রাত্রিবেলা তো দূরে থাক, এখন দিনের বেলাও ওই কবরস্থানের দিকে ওদের পরিবারের কেউ আসা যাওয়া করে না এবং এই কবরস্থানের পাশ ওনারা বাতিল করেছেন, অন্যদিকে তারা হাঁটাচলা করেন। তো এর পরবর্তীতে ওনার অনেক ক্ষতি হয়। তো 2-3 মাস যাবৎ উনি অসুস্থতার পর সুস্থ হন। এখন তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন।
আর এই ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং ঘটনাটি আমরাও অনেকটা অনুধাবন করেছি, শুনেছি, বুঝেছি এবং এই ঘটনাটার সম্মুখীন তারা হয়েছে এটারও অনেক প্রমাণস্বরূপ ওনার শরীরে দাগ এরকম রয়েছে, তারপর ওনার শরীরে কাটা দাগ, 5 আঙ্গুলের ছাপের দাগ, এরকম কিছু অংশবিশেষ ওই শামীম ভাইয়ের শরীরে এখনও রয়েছে। লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের এই ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আমাদের একজন চাচা। তিনি একটি হাসপাতালের মর্গের নাইট গার্ডের ডিউটি করেন। তিনি সঙ্গত কারণে ওই হাসপাতালের নামটা গোপন রাখতে বলেছেন। চলুন দেরি না করে এখন আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ওনার সঙ্গে ঘটেছিল তখনকার সময় ছিল আজ থেকে 6 বছর আগে। এটি বেশি আগের ঘটনা নয়, এটি খুব কাছেরই একটি ঘটনা। উনি ওই মর্গের হাসপাতালে তিনি চাকরি করেন প্রায় 12 বছর ধরে। 12 বছর যাবৎ ওনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসার মতো। তবে 2018 সালের দিকে ওনার সঙ্গে এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটে, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার অনেকটা ক্ষতি হয়ে পড়ে এবং ঘটনাটি মারাত্মক লেভেলের লোমহর্ষক এবং ভয়ঙ্কর। চাচার নাম আব্দুল কাশেম। তিনি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ওনার ডিউটি। স্পেশালি উনি 6টার সময় কোনো দিন চলে আসেন এবং কোনো দিন 8টা পর্যন্ত থাকতে হয় ওখানে। আবার এখানে যদি রোগীর কোনো রকম চাপ থাকে তাহলে ডিউটির ব্যবধান হতে পারে। তো 2018 সালে যখন শীতকাল পড়ছিল হঠাৎ আস্তে আস্তে করে, তখন একটা দিন উনি রাত্রিবেলা বের হয়ে যান বাড়ি থেকে এবং মর্গের উদ্দেশ্যে রওনা দিয়ে ওনার একটা সিট আছে ওখানে, ওই সিটের মধ্যে বসে থাকেন। তো মর্গের মধ্যে রাত্রিবেলা তো আর ঘোরাফেরা করতে হয় না, যার কারণে তিনি একটা চেয়ারের মধ্যে বসে থাকেন সারা রাত। আবার মর্গের যে ডিউটিটা এটা এখানে কিন্তু ঘুমানো নিষেধ। এখানে যদি ঘুমায় তাহলে কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারে বা চোরের আশঙ্কা বেশি থাকে। তো যার কারণে নাইট গার্ডের ডিউটি যারা করতো তাদের কোনো রকমের ঘুম বা কোনো চেয়ারে বসে ঘুম লেগে যাওয়া এরকমটা হওয়া একদমই সম্ভব ছিল না। তো তিনিও রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন। হঠাৎ আব্দুল কাশেম চাচা তিনি দেখতে পারেন যে একটি লাশ দিয়ে আসছে মর্গের দিকে এবং ওই লাশের সঙ্গে দুজন মানুষ, একজন হচ্ছে মহিলা, একজন হচ্ছে পুরুষ। ওই দুজন মানুষ আরেকটি লাশকে নিয়ে দৌড়ে আসছে। আব্দুল কাশেম চাচা তিনি হঠাৎ এক পলকে দেখতে পারলেন এই বিষয়টা। তিনি তখন মনে মনে চিন্তা করছেন যে আজকে তো ডাক্তারদের ছুটির রাত, তো আজকে তো একটা ডাক্তারও নেই। এই লাশটা যে আসছে এটা কি রুগী নাকি মর্গের পোস্টমর্টম করানো লাগবে। তখন তিনি আরও অবাক হলেন যে অ্যাম্বুলেন্স ছাড়াই তারা ওই লাশটাকে নিয়ে এসেছে এবং একটা বডি প্যাডের মধ্যে ওই লাশটা রাখা ছিল। তো লাশের গাড়িটা ওখানে দাঁড় করিয়ে তারা দুজন খোঁজাখুঁজি করছে, যে মনে হচ্ছে কোনো ডাক্তারকে খোঁজাখুঁজি করছেন। কাশেম চাচা তখন ওদের নিকট গিয়ে দাঁড়ায়, গিয়ে বললেন যে আমি এখানের সিকিউরিটি গার্ড, এই লাশ কার? তখন এই মহিলাটি উঠে বলে যে এই লাশ আমার ছেলে মারা গিয়েছে, তাকে পোস্টমর্টম করানোর জন্য নিয়ে আসা হয়। তখন কাশেম চাচা অবাক দৃষ্টিতে বললেন যে আপনাদের ছেলে মারা গিয়েছে, আপনারা পোস্টমর্টম করতে নিয়ে এসেছেন, এটা কীরকম কথা? আপনাদের বাড়িতে কি আর কোনো লোক নেই? তখন ওই মহিলাটি উঠে বলে যে না, আমার এই ছেলে সে ঘরের মধ্যে পাখার বাড়ি খেয়ে মারা গিয়েছে। তো আমরা এখানে ভাড়া থাকি, তো তার কারণেই আর আমাদের পরিবারে কোনো লোকজন নেই, আমরা তিনজনই থাকি ওখানে। আর ভাবলাম যদি পোস্টমর্টম না করাই তাহলে তো পরবর্তীতে কোনো রকমের গণ্ডগোল হতে পারে, তাই না? কাশেম চাচা তখন আর কিছু বোঝার বাকি রইল না, তিনি বুঝতে পারলেন যে হয়তো তার বিপদে পড়েছে। তখন তিনি বললেন যে আজকে তো ডাক্তার নেই, তো আজকে পোস্টমর্টম করানো যাবে না। তখন লাশের মা রেগে বলে যে কি বলছেন এসব, পোস্টমর্টম করানো যাবে না মানে? আপনি ডাক্তারকে ফোন দিন। তখন কাশেম চাচা ফোন দিলেন, তো ফোন দেওয়ার পরবর্তীতেও ডাক্তার আসতে পারবে না এটা জানিয়ে দেয়। তখন রাত্রিবেলা কাশেম চাচা বললেন যে আপনারা এখানে থাকুন, ফজরের আজানের আগেই ডাক্তার চলে আসবে, পোস্টমর্টম করাবে তারপর। তখন রাত অনেকটা হয়ে গিয়েছে আর ওই লাশটাকে বললেন যে পোস্টমর্টম ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য, মর্গের ভিতরে আর কি। তো কাশেম চাচা মর্গের দরজাটা খুলেন আস্তে করে এবং খোলার পর তিনি ওই লাশের বডি প্যাডটা ওখানে ঢুকিয়ে দেন। মর্গের ভিতর ঢুকেই কাশেম চাচার একটু মনে খেয়াল হলো যে লাশটা কি দেখি তো কত বছর বয়সী ছেলে হবে। তো তিনি স্বাভাবিকভাবে ওই লাশটাকে দেখার জন্য
লাশের যে উপরে কাপড়টা ছিল ওইটা তিনি খুলেন। যখনই তিনি ওই লাশের মুখের উপর থেকে কাপড়টা উড়িয়ে দেন, তখনই দেখতে পান এই লাশের মুখের কোনো ছিন্ন ভিন্ন নেই, এবং লাশের মুখটা মনে হচ্ছে না যে এটা কোনো মানুষের মুখ, মনে হচ্ছে এটা অনেক দিন আগে মারা গিয়েছে এবং এই লাশটাই এখন তারা নিয়ে এসেছে। তবে অদ্ভুত রকমের বিষয় হচ্ছে যে লাশের ভিতর থেকে কোনো রকমের গন্ধ বের হচ্ছে না। দেখতে পেরে বুঝতে পেরে কাশেম চাচা খুব অবাক হন এবং মর্গে থেকে বাইর হয়ে আসেন। এসে জিজ্ঞেস করেন লাশের মাকে যে আপনাদের ছেলে কোন দিন মারা গিয়েছে। তখন বলে যে আজকে মারা গিয়েছে, কোন দিন মারা যাবে আবার। তখনই কাশেম চাচা বলে যে আপনার ছেলের মুখ দেখলাম যে তার খুব বাজেভাবে বিশ্রী হয়েছে, পাখার মধ্যে কতটুকু বাড়ি লেগেছিল। তখনই ওখানে থাকা লোকটা কাশেম চাচার দিকে রাগান্বিত অবস্থায় তাকালেন এবং বললেন যে আপনি কি করলেন। কাশেম চাচা তখন বিস্ময়কর চোখ নিয়ে ওনাকে বললেন যে আপনাদের ছেলের মুখটা আমি একটু দেখেছিলাম, তো আমি দেখতে পারলাম যে মুখের কোনো অবস্থান দেখা যাচ্ছে না, আর এটা ছেলে নাকি মেয়েটাও বোঝা যাচ্ছে না, চুল তো খুব লম্বা লম্বা। তখন ওখানে থাকা পুরুষ এবং মহিলা দুজন একদম রাগান্বিত অবস্থায় কাশেম চাচার দিকে চোখ বড় বড় করে ওনাকে ভয় দেখানোর মতো একটা অবস্থায় তারা বকাবাদ্য করছিল এবং নানান ধরনের কথাবার্তা বলছিল যে কেন আপনি আমার ছেলের মুখ দেখলেন। তখন কাশেম চাচা বললেন যে আপনার ছেলেও মানুষ, আপনারাও মানুষ, আমিও মানুষ, তো দেখলে সমস্যা কোথায়। তখনই ওখানের পুরুষ লোকটা কাশেম চাচার গলা চেপে ধরেন এবং বলেন যে তোকে আজকে মেরেই ফেলবো। তখন কাশেম চাচার মনে অনুভূতি হলো যে এটা কোনো রকমের মানুষের হাত নয়, ওনাকে যে চাপ দিয়ে ধরেছে গলায়, এটা খুব ভয়ঙ্কর এবং খুব মারাত্মক লেভেলের একটা চাপ পড়েছে ওনার গলায়, এটা ইনি অনুভব করতে পারেন। পরক্ষণেই ওখানে দেখতে পারেন যে মহিলাটি এখানে নেই এবং ওই পুরুষটা মর্গের ভিতরে চলে গিয়েছে। তখন কাশেম চাচা গলাটা ছুটতে পেরে উনি পাশে থাকা একটা বোতল থেকে পানি পান করেন। পানি পান করার পর উনি এক দৌড় দিয়ে হাসপাতালের সাইডে কর্নারে চলে যান। ওখানে একটা আয়না ছিল, আয়নার দিকে ওনার গলাটা যখনই তাক করেন তখনই দেখতে পারেন যে গলার মধ্যে দাগ হয়ে আছে এবং গলা থেকে রক্ত ঝরছে। কাশেম চাচার একটুও খেয়াল হচ্ছে না যে ওনার গলা কেটে গিয়েছে। তখন কাশেম চাচা ওখানে তাকে একটা চিৎকার দেন এবং চিৎকার শুনে একটা নার্স ওখানে চলে আসে, জিজ্ঞেস করে যে কাশেম চাচা আপনার কি হয়েছে। দেখতে পারে যে গলার মধ্যে দাগ হয়ে আছে এবং রক্ত ঝরছে। উনি তখন তাড়াতাড়ি নিয়ে ফার্স্ট এইড বক্সের দ্বারা ওনার গলাটা বেঁধে দেন এবং বললেন যে আপনার কি হয়েছে। বলে যে ওখানে একটা লাশ এসেছে। বলে যে কোথায়? মর্গে। মর্গে তো এখন কোনো লাশ আসেনি, কোনো অ্যাম্বুলেন্সও তো আসেনি, আপনি কি দেখেছেন? তখন নার্সটা বলে যে চলুন তো দেখি আপনি কি দেখে এসেছেন। এই বলে নার্স আব্দুল কাশেম চাচাকে নিয়ে মর্গের দিকে রওনা দেন। মর্গের ঘরের পাশে যখন তারা যায় তখনই দেখতে পারে যে মর্গের দরজাটা তালা দেওয়া এবং মর্গের বাইরে কেউ নেই এবং বাইরে শুধু একটা বডি প্যাড পড়ে আছে। ওইটা তারা ঠিকই দেখতে পেরেছে। নার্স দেখতে পেরে বলে যে এই বডি প্যাডটা বাইরে কে বের করেছে। বলে যে বডি প্যাড দিয়ে তারা এসেছিল ওই লাশ নিয়ে, আর এই লাশটাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে ভিতরে। তখন বলে যে তাহলে তো দরজা তালা মারা, দরজা কি আপনি তালা মেরেছেন? বলে যে না তো, দরজা তো আমি তালা দেইনি। তখন নার্স বেশ অবাক হয়ে চাচাকে বললেন যে চলুন তো আমরা দেখে আসি ভিতরে কি আছে। এই বলে কাশেম চাচার হাত থেকে চাবিটি নিয়ে নার্স তালাটা খুললেন। তালা খুলে যখনই মর্গের ভিতর প্রবেশ করলেন দুজন অনুভব করতে পারলেন যে মর্গের ঘরটা একটা কাঁপুনি দিয়ে উঠেছে। তখন কাঁপুনি একটু অনুভূতি পেয়েই দুজন একটু ভয়ে ঘিবড়ে যান। তখন দুজনের দিকে দুজন তাকান এবং সাহস জমান। তখন মর্গের লাইটটা অন করেন, অন করে পুরোটা খোঁজাখুঁজির চেষ্টা করেন। আর ওখানে থাকা নার্স আবারও জিজ্ঞেস করলেন যে মর্গের লাইটটা তো অন থাকার কথা, অফ কেন? বলে যেটা তো অনই ছিল। তো লাইটটা অন করার পর দেখতে পারে যে ওখানে কোনো রকমের লাশ নেই, লাশ ছিল দুইটা আগের। তো ওই লাশগুলো সকালে এসে নিয়ে যাবে, আর কোনো রকমের লাশ নেই, নতুন কোনো লাশ এখানে আসেনি। তখন কাশেম চাচা ওখানে থেকে খুব ভয়ে তিনি বলেন যে না না, এটা হতে পারে না, এখানে একটা লাশ এসেছিল, আমার চোখে আমি ভুল দেখতে পারি না। এই বলে নার্সের সঙ্গে একটু জেরাজেরি করলেন তিনি। পরবর্তীতে ওই নার্স কাশেম চাচার মনের ভুল ভেবে তিনি ওখান থেকে চলে যান, ওনার যে ডিউটি যেখানে এখানে চলে যান। কাশেম চাচা তখন দরজাটা তালা লাগিয়ে তিনি চেয়ারে এসে বসে থাকেন
এবং বসে বসে এই বিষয়টা তিনি চিন্তা করছেন। আর ওনার গলাতে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করছেন তিনি। তখন তিনি হঠাৎ কিছুক্ষণ সময় যাওয়ার পরই দেখতে পারেন যে মর্গের ভিতর থেকে কেউ একজন দরজা ধাক্কাচ্ছে এবং মনে হচ্ছে সে মর্গের ভিতর থেকে বাহিরে আসার চেষ্টা করছে, এরকমভাবে সে দরজা ধাক্কাচ্ছে। কাশেম চাচা তখন বিস্ময় হয়ে তিনি ভাবেন যে কী ব্যাপার, আমরা তো একটু আগেও মর্গের ভিতর থেকে এসেছি, কই মর্গের ভিতরে তো আমরা কাউকে দেখতে পারিনি, এখন আবার কে মর্গের ভিতর থেকে ধাক্কাচ্ছে দরজা। তিনি ওইটা দেখার জন্য আস্তে আস্তে করে মর্গের সামনে যান এবং চাবিটা দিয়ে যখনই তিনি তালার হাতে ধরেন তখনই দেখতে পারেন যে তালা পুরো রক্ত মাখা অবস্থায় ওখানে ঝুলিত অবস্থায় আছে, তালার মধ্যে পুরোটা রক্তে ভরে গিয়েছে। কাশেম চাচার হাতেও রক্ত পড়ে গিয়েছে অনেক। তখন কাশেম চাচা হাতটা এক ঝলক ওখান থেকে উঠিয়ে তিনি ওনার যে সাথে থাকা মোবাইলটা ওইটা দিয়ে তিনি লাইট অন করে দেখতে পারে যে তালার মধ্যে রক্ত ঝুলে আছে এবং পরক্ষণেই দেখতে পারেন মর্গের দরজার নিচ দিয়ে রক্ত বয়ে আসছে। তিনি তখন এই অবস্থা দেখে তিনি বুঝতে পারছেন যে যে লাশটা এসেছে এই লাশের রক্ত ছাড়া এটা কারো লাশের রক্ত হতে পারে না, এটা একটা তাজা লাশের রক্ত এবং এটা কোনো রকমের আগের লাশের রক্ত হতে পারে না। তখন তিনি তাড়াতাড়ি করে ওই রক্তমাখা তালাটাকেই তিনি খুলে ফেললেন এবং খুলেই তিনি দরজার ভিতরে চলে গেলেন। হঠাৎ তিনি অনুভব করতে পারছেন যে এই মর্গের ভিতরে কেউ একজন আছে, কোনো মানুষ হয়তো মর্গের ভিতরে বসে আছে খাপটি মেরে। তিনি এটা অনুভব করতে পেরে এই কোণা ওই কোণা, তারপর মর্গের সিট বেলের নিচের দিকে, করিডোরের দিকে সবটা তিনি খোঁজার চেষ্টা করেন। বাথরুমে ওয়াশরুমেও তিনি খোঁজার চেষ্টা করেন, কিন্তু তিনি পাচ্ছেন না। কিছু দেখতে না পেয়ে তিনি ভারাক্রান্ত মন নিয়ে মর্গের ভিতর থেকে বাহির আসার চেষ্টা করেন। পিছন ঘুরেই তিনি দেখতে পারেন যে মর্গের দরজাটা লাগানো অবস্থায় আছে, অথচ তিনি মর্গের দরজাটা খুলেই তিনি প্রবেশ করেছিলেন মর্গের ভিতরে। মর্গের দরজার কাছে তিনি যান আবারও, গিয়ে তিনি দেখতে পারেন যে মর্গের দরজাটা বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। তো তিনি তখন অন্য একটা চিন্তা করছিলেন, ওই মর্গের যে ডুম ছিলেন ওই ডুম কিন্তু ওই চাচার সঙ্গে অনেক মজা করতো এবং ঠাট্টা মশকরা করত। এরকম বিষয় আগে করেননি, তবে অন্যরকমভাবে করতো। তো তিনি ভাবলেন যে মনে হয় মর্গের ডুম চলে এসেছে, যার কারণে তিনি এখন ওনার সাথে একটু মজা করছে। মর্গের ডুমের নাম ছিল লিটন দাস। উনি তখন মর্গের ভিতর থেকে বলছেন যে লিটন দাস, লিটন দাস, এরকম মজা করো না, আমার গলায় খুব ব্যথা করছে, দরজাটা খুলে দাও। তখন বাইরে থেকে কেউ শব্দ করে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট চলে যাওয়ার পরও যখন কোনো শব্দ করছে না, তখন আব্দুল কাশেম চাচা তিনি বুঝতে পারেন যে এটা লিটন দাস হতে পারে না। কেননা লিটন দাস 1 মিনিট মজা করে, এর পরবর্তীতে সে শব্দ করে ফেলে বা কথাবার্তা বলে ফেলে, কিন্তু সে কোনো রকমের কথাবার্তা আওয়াজ শব্দ করছে না। এইটা বুঝতে পেরে কাশেম চাচা তিনি বুঝতে পারেন ওনার সঙ্গে আজকে খুব খারাপ ঘটনা ঘটতে চলেছে। উনি আবার এরকম পিশাচ এবং জিনের বিষয়ে অনেক কিছু জানতেন। উনি তখন বুঝতে পারেন যে এরকম কিছু ওনার সঙ্গে সম্মুখীন হয়েছে বা ওনার সঙ্গে ঘটনা ঘটছে। পরক্ষণেই তিনি ওই মর্গের দরজাটা তিনি ভাঙার চেষ্টা করেন এবং জোরে জোরে ধাক্কানো শুরু করেন ওই দরজাটাতে। হঠাৎ তিনি দেখতে পারেন ওনার পিছনে কেউ একজন এসে হাত বাড়িয়ে ধরেছে ওনার বুকের পাঁজরের দিকে। উনি তখন এক পলক পিছনের দিকে তাকান এবং তাকিয়ে দেখতে পারেন যে ওই যে লাশটা ছিল ওই লাশটা ওনার পিছনে এসে দাঁড়িয়েছে। যে লাশটাকে উনি দেখতে পেরেছেন যে ওর মুখ পুরোটা মানুষের মতো দেখা যাচ্ছে না এবং একদম ঘিবড়ে গিয়েছে, এরকম একটা লাশ এসে ওনার বুকের পাঁজরের দিকে এসে হাত বাড়িয়ে ধরেছে। উনি তখন পিছনে ঘুরে দেখতেই পারেন যে এই লাশটা এখানে দাঁড়িয়ে আছে। খুব ভয় পেয়ে তিনি একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে তিনি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে দেখতে পারেন যে দরজাটা খুলে গিয়েছে। দরজা খোলার সাথে সাথেই তিনি দৌড় দিয়ে বের হয়ে যান এবং ওই চেয়ারে গিয়ে তিনি বসেন। ওখানে একটা পানির বোতল ছিল, তিনি পানি পান করছেন। পানি পান করে নিজের মনকে সান্ত্বনা নিলেন এবং ওখানে আশপাশ ঘিরে তিনি দেখছেন যে কেউ আছে কিনা। উনি তখন দেখতে পাচ্ছেন যে ওখানে কেউ নেই, তবে ওনার সঙ্গে মনে হচ্ছে কেউ আছে। এরকম একটা অবস্থায় তিনি যখন ওখানে কাউকে ডাকার চেষ্টা করেন, ভাবলেন যে কোনো নার্স বা কোনো ডাক্তারকে যদি নিয়ে আসতে পারি তাহলে আমার ভালো হবে।
তো তিনি আরেকবার ভাবলেন যে নার্স যারা রয়েছে তারা তো তাদের ডিউটি করছে, তারা তো আর আমার জন্য এসে বসে থাকবে না। এইটা ভেবে তিনি ওখানে বসে থাকেন এবং ভাবলেন যে রাত তো একটু পরেই মানে শেষ হয়ে যাবে, রাত 4টা আনুমানিক বেজে গিয়েছে, তো একটু পরে শেষ হয়ে যাবে। তো তিনি এখানে বসে আছেন। বসে থাকতে থাকতে হঠাৎ তিনি দেখতে পারেন যে ওই মর্গের ভিতর থেকে একজন দুইজন মহিলা এবং পুরুষ তারা বের হয়ে আসছে। উনি তখন দেখতে পেরেই ওদের দিকে এগিয়ে যান, গিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা তো চলে গিয়েছিলেন, আপনারা কারা, আপনারা এখানে কি করে আসলেন, বলুন বলছি। উত্তরে তখন ওখানে থাকা পুরুষ লোকটি বলে যে তুমি আমাকে চিনবে না, আমাদেরকে চিনবে না, আমাদেরকে পথ ছাড়ো, পথ ছাড়ো বলছি। তখন কাশেম চাচা বললেন যে না, আমি পথ ছাড়বো না, আপনি আমার গলায় এতটা দাগ করেছেন, বলুন আপনি কে। তখন ওই লোকটা তার আসল রূপে ফিরে আসে। সে একটা পিশাচ, জিন পিশাচ আর কি, ওই জিন পিশাচের রূপে চলে আসে। তখন ওর দেখা দেখি ওর যে স্ত্রীটা ছিল ওইটাও একটা জিন পিশাচ রূপে চলে আসে। তখন কাশেম চাচা দেখতে পেরে আর বোঝার বাকি রইল না, তিনি বুঝতে পারেন যে এটা কোনো জিন বা কোনো রকম পিশাচ হবে। তখন তিনি ওখান থেকে এক দৌড় দিয়ে তিনি হাসপাতালের দিকে চলে যান এবং ওখানে গিয়ে টেক্সট কাউন্টারে যারা বসেছিল তাদেরকে গিয়ে এই ঘটনাগুলো সব খুলে বলেন। তখন টেস্ট কাউন্টারের লোকজন আসে ওখানে এবং আরও 2-3 জন নার্স ওখানে আসে। এসে দেখতে পারে যে কেউ নেই, তবে এখানে 2টা সাদা কাপড় পরে আছে এবং 2টা অলংকার পরে আছে। এটা তারা দেখতে পেরে একটা নার্স গিয়ে হাতে নিল, অলংকারগুলো একটা নার্স হাতে নিল এবং আরেকটা ক্যাশ কাউন্টারের লোক তিনি ওই কাপড়ের কাপড়গুলো হাতে নিল। নিয়ে দেখতে পারলো যে এই কাপড়ের কাপড়গুলো খুব ভিন্ন, এগুলো মানুষের যে পাওয়া, মানুষের দোকানঘাটে যে পাওয়া যায় এরকম কাপড় নয়, এটা একটা অন্যরকম কাপড়, তবে পাওয়া যায়, তবে এরকমটা উনি দেখেননি আগে কখনো। তখন কাশেম চাচার দিকে লক্ষ্য করে বললেন যে এটা তো একটা কাপড়ের কাপড় আর 2টা অলংকার পরে আছে, এখানে তো কোনো মানুষ নেই, আপনি কাকে দেখেছেন। বলে যে আমি এখানে দেখেছি, এরা জিন ছিল এবং এরা আমার সাথে সম্মুখীন হয়েছে। ওনার কথা শুনে এবং পরিস্থিতি এরকমটা দেখে ওখানে থাকা ক্যাশ কাউন্টারে 2জন লোক তারা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ওখান থেকে চলে যান এবং ওই নার্সগুলো ওখান থেকে চলে যান। কাশেম চাচা ওখানে একা একা পড়ে আছেন। উনি দেখতে পারেন যে ওই কাপড়ের কাপড়টুকু আর অলংকারটুকু ওখানে পড়ে আছে। উনি তখন এরকম অবস্থা চিন্তা করতে করতে হঠাৎ কাশেম চাচার ঘুম চলে আসে। উনি তখন ঘুমিয়ে পড়েন এবং হয়তো উনি সেন্সলেস হয়ে গিয়েছেন, যার কারণে উনি বলতে পারছেন না যে উনি ঘুমিয়েছেন কি সেন্সলেস হয়েছেন। তো পরক্ষণেই যখন সকাল গনিয়ে আসে দেখতে পারে যে ওখানে ডুম এসেছে মর্গের, তারপর ডাক্তার এসেছে এবং কারা কারা ছুটি হবে তারা যাবে, এর জন্য মর্গের পাশ দিয়ে যাওয়া আসা হচ্ছিল। দেখতে পারে যে কাশেম চাচা ওখানে পড়ে আছেন। তখন ডুম আসে কাশেম চাচার সঙ্গে এবং এসে বলে যে কাশেম তোমার কি হয়েছে। তখন ডুমকে বলে যে এরকম ঘটনা ঘটেছে রাত্রিবেলা। তো উনি যদিও প্রথমে ঘুমিয়েছিল, ঘুমটা ভাঙানো হয়েছিল, তো পরবর্তী সব ঘটনা খুলে বলে। তো এই বিষয়টা নিয়ে আরও অনেক গবেষণা করেছে ডুম এবং ওখানে থাকা ক্যাশ কাউন্টারের লোকজন, আরও ডাক্তার মিলেও ওখানে অনেক পর্যালোচনা করেছে, কিন্তু পরবর্তীতে ফলপ্রসূ কোনো কিছু পাওয়া যায়নি। আর ওই যে কাপড়ের কাপড় আর অলংকারগুলো ওগুলো পরবর্তীতে আর পাওয়া যাচ্ছিল না, এগুলো হারিয়ে গিয়েছিল। তো লিসনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লিসনার্স, কালকে একটি নতুন ঘটনা আমরা নিয়ে আসবো এবং এই ঘটনাটি আপনাদের একটা ভালো লাগবে। তো কাল পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।